শুধু একজন আতিক না, এরকম শত শত আতিক হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন। প্রথম দিনে আমি ফ্রন্ট সাইডে চলে যাই, লাগলে আমি আগে মরে যাব। আর আমার ডানাতে শুটটা বেশি লাগে, আমি এভাবে অ্যাঙ্গেল ছিলাম, মানে আমি তখনও ডাইনার দেওয়াদের অ্যাটাক করতেছিলাম আর কি। যেমন একজনকে মারা হলে যে বাকি দুজন পিছাবে এরকম না, বরং যে পিছনের থেকে বাকি দুজনের সামনে আসে, ডিরেক্ট একটা গুলি সর মাথায় লাগে, লাগার পর আমার চোখের সামনেই মানে কান্না চলে আসে ভাবলে আর কি, মস্তকটা আলাদা হয়ে যায়। তখন আমার হাতে গুলি লাগছে, আমি আমার চিন্তা না করে আমি আরেকজনের চিন্তা করতেছি, কারো চোখ অন্ধ হয়ে গেছে সস্তা গুলি দিয়ে, ডিরেক্ট বুক দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। এলোপা থেকে ফায়ার করে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। আমাকে ইমোশনালি ডাউন করা খুব কঠিন, কারণ আমি এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশে। আমি জানি না উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের আর কেউ এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে কিনা, বাট আমি আজকে টেলিভিশনের সামনে নিজেকে ধরে রাখতে পারতেছি না। একটু দেখতে পারি আমরা? আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম। আমি টোটালি স্পিচলেস, আমি কথা বলতে পারতেছি না। বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডানারটা হচ্ছে আপনারা সবাই, এ পুরো বাংলাদেশ। তোমার কাছে চিরঋণী বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজিকে প্রিয়া শোতে। আজকের অনুষ্ঠানে আমি এমন একজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাকে পেয়ে আমি গর্বিত এবং পুরো বাংলাদেশ গর্বিত। আমি সবসময় আমার অনুষ্ঠানে যারা অতিথি আসেন তাদের সম্পর্কে আমি খুবই পজিটিভ ধারণা রাখি, কিন্তু আজকের অনুষ্ঠানটা নিয়ে আমি একটু বিশেষভাবে বলতে চাই। 24-এর যে বাংলাদেশ আমরা উপহার পেলাম, সেখানে আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল। ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, সবাই, সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। কিছু উদাহরণ সৃষ্টি হয়েছে, যে উদাহরণগুলো আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত সৎসাহস যোগায়। যেসব ছেলেমেয়েদের জীবনের বিনিময়ে জীবনের আরও বলা যেতে পারে পুরো জীবনটাই হয়তো তারা বেঁচে থাকবেন, কিন্তু প্রতি মুহূর্তে চিহ্ন বয়ে বেড়াবেন, এরকম স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। তো আমি আজকে যাকে নিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করছি তাকে দেখলেই হয়তো আপনারা চিনবেন। তিনি এই সময়ের একজন যোদ্ধা, এত মহানায়কদের মধ্যে একজন। তিনি হচ্ছেন আতিকুল ইসলাম। আতিকুল, জি, আমি তোমাকে তুমি বলে সম্বোধন করি, তুমি যদি কিছু মনে না। স্বাভাবিক, আমি আপনার অনেক জুনিয়র, সেই ক্ষেত্রে আপনি তুমি করে বলতে পারেন, কারণ আপনি অনেক সিনিয়র। জি, আমার খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, এবং এই অনুষ্ঠানের জন্য আমি বিশেষভাবে তোমাকে রেফার করেছিলাম। তোমার বয়স কত? এই তো আপনার হচ্ছে 19 প্লাস আর কি, 20 পড়বে এরকম একটা 20 পড়বে, রাইট। তোমার একটা লাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সম্ভবত উপদেষ্টা মহল অথবা বড় কোনো অফিসার তোমাকে দেখতে গিয়েছিল এবং সেখানে তোমার একটা ডায়লগ ছিল, হাত লাগলে আরও একটা দিব, এবং যে আঙ্কেল লাগলে আবার যাবো, দরকার হলে আরেকটা দিব আর কি। এটা মূলত আমার মন থেকে বলা একটা কথা আর কি, এটা একটা ডায়লগ ছিল না, তবে বর্তমানে একটা ডায়লগে পরিণত হয়ে গেছে আর কি। রাইট। সো এই স্পিরিটটার বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ। আতিকুল, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি। তোমার কেমন পরিবারে জন্ম হয়েছে, তোমার পরিবারের গল্প, তোমার শৈশবের গল্প একটু শুনতে চাই। তো মূলত আমার ফ্যামিলি মধ্যবিত্তের থেকেও যদি ছোট নিম্নে ধরেন, তো সেই ক্ষেত্রে ওটা ধরা যায় আর কি। তো আমার জন্ম উত্তর আদিমপুরে, আর ওখানে মূলত আপনার 4 থেকে 5 বছর মেবি ছিলাম। তারপর একটা পর্যায়ে গ্রামে চলে যাই ফ্যামিলির সাথেই, যাওয়ার পর ওখানে থাকতে শুরু করি, প্লাস পড়ালেখা স্টার্ট করি। তো এক পর্যায়ে পড়ালেখা করতে থেকে এরকম চলে যায় অনেকটি বছর, 5 পাস করে 6-এ ভর্তি হই, 6 মানে পড়ালেখা করে রানিং চালিয়ে যাই, তারপরে এটা পাস করি। প্লাস হচ্ছে বাবা কি করতো এই সময়টাতে? তখন হচ্ছে আমার আব্বু একটা সময় ভ্যান চালাতো আর কি। হ্যাঁ, বাবা ভ্যান চালাতো ঠিক ওই সময়টাতে আর কি। আচ্ছা। তো এক পর্যায়ে গ্রামে চলে যায় কৃষি কাম করে, তারপর ওদের সাথে থাকতে শুরু করি, এভাবে চলে যায় অনেকগুলো বছর। এটা ফার্স্ট করি, তারপর 9-এ ভর্তি হই। এক পর্যায়ে তখন আমার বাবা মা ছিল না আর কি, আমি যখন 5 পর্যন্ত পড়ালেখা করি, তখন আমার বাবা মা ঢাকা চলে আসে, আমাকে আমার জেঠুর বাসায় রেখে আর কি। কয় ভাই বোন ছিল? আমরা হচ্ছে 6 ভাই বোন, তার ভিতরে আমি সবার ছোট, প্লাস হচ্ছে আমার 5 ভাই বোন বর্তমান বিবাহিত আর কি, দাম্পত্য জীবনে ব্যস্ত আছে, তবে ঠিক ওই সময় বিবাহিত ছিল না। আচ্ছা। হ্যাঁ, তবে ওরা ঠিকঠাক মতো কাজ কামও করতো না, এরকম একটা পর্যায়ে আর কি। সবাই মিলে তোমাকে লেখাপড়াটা অতটুকু সাপোর্ট করেনি আর কি। যাই হোক, তো এভাবে মানে 5 পর্যন্ত আমার বাবা মা আমাকে সাপোর্ট দেয়। তো এক পর্যায়ে ওরা ঢাকা চলে আসে, আমি গ্রামে থাকি, হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, ওখানে আর কি। তারপর আমার জেঠু এখানে রেখে চলে আসে, তো আমি ওখানে থেকে পড়াশোনাটা রানিং চালিয়ে যাই। তো ওরা মাসিক কিছু টাকা দেয় আর কি, ওদের চলার মতো। তো এক পর্যায়ে দেখতেছি যে মানে ওই টাকাটা দিতে পারতেছে না আর কি। তো এভাবে 8 পাস করি, 9-এ উঠি। 9-এ ওঠার পর ভাবি যে যত পারতেছে না, তো সেই ক্ষেত্রে মানে খাবার টাকাটা ঠিক মতো দিতে পারতেছে না, তো সেক্ষেত্রে আমার পড়ালেখা কীভাবে রানিং চালিয়ে যাবে। তারপর ওখান থেকে মূলত তখন আমার 2 ভাই যে আছে আমার বড় আর কি, ওরা বিয়ে করে ফেলে। তো এক পর্যায়ে দেখতেছি যে ওদেরও হেল্প করা লাগে আমার ফ্যামিলির, মানে ওরা ঠিক মতো কাজ করে না আর কি। কেউ কখনো দিনমজুরি কাজ করে, বা কখনো
মুরগির দোকানে কাজ করে, আবার কখনো দেখা যাচ্ছে যে অটো চালায় আর কি, এরকম একটা সিচুয়েশন। তো মাঝে মাঝে ওদের আমার ফ্যামিলির দেখতে হয়। তারপর ভাবলাম যে না, এভাবে আর কত, আমার মানে খাবারের খরচটা ওরা দিতে পারতেছে না, তাহলে পড়ালেখার খরচ কীভাবে চালাবে নেক্সট টাইম। তো ভাবলাম যে যত এভাবে হচ্ছে না, তাহলে একটা কাজ করি, আমি ঢাকার উদ্দেশ্যে চলে যাই, দেখি যত পড়ালেখাটা হচ্ছে না, তাহলে একটা জব করি, যে কোনো একটা কিছু করে রুটি রুজি জোগাড়। এই চান্সে আমার ফ্যামিলিটাকে আমি হেল্প করি, যত ওদের কষ্ট হচ্ছে আমি নিজের চোখে দেখতে পারতেছি। তারপর এভাবে একটা চিন্তা ভাবনা নিয়ে চলে আসি। তো একজনের সাহায্যে আর কি একটা জব মানে আর কি লাকি মিলে যায়। এটা হচ্ছে আপনার মার্কেটে, রাজলক্ষ্মী কমপ্লেক্সে, হচ্ছে উত্তর আজমপুরে নায়ক রাজ্জাকের মার্কেটে। তো এভাবে জব করতে থাকি, এভাবে চলে যায় আরও 2 থেকে 2.5 বছরের মতো। লেখাপড়া বন্ধ হয়েছে? হ্যাঁ, লেখাপড়া তো অফ করে দিয়েছি, যে বললাম 9 পর্যন্ত পড়ালেখা করে আর কি গ্রামতে চলে আসছি ঈদের উপলক্ষে আর কি, তারপর আর যাইনি। ওখানে লেখাপড়া একবার অফ হয়ে যায় আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো ভাবে চলে যাওয়ার পর এক পর্যায়ে আপনার হচ্ছে এই ছাত্র আন্দোলনটা আর কি, যেমন কি বলবো, শুরু করি এরকমটা বলেই যে আপনার হচ্ছে আবু সাহিদ, মুগ্ধ, এদের হাজারো মানে শত শত ভাইদের শহীদের বিনিময়, বা আমার মতো হাজার হাজার আহত ভাইদের বিনিময় আছে এই নতুন বাংলাদেশ। তো দেখা যাচ্ছে যে ওদের নিহত ভাই যারা আছে শহীদ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, প্লাস হচ্ছে আমাদের আহত যারা যে ভাইরা আছে তাদের খুবই দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। প্লাস দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনটা এক পর্যায়ে শুরু হওয়ার পর দেখলাম যে আমার অনেক ছাত্র ভাইরা মাঠে নামছে, তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের গুলি করা হচ্ছে, কেউ মারাও যাচ্ছে। জিনিসগুলো খুবই কষ্টকর, মানে আমার এক পর্যায়ে এটা ভাবলে কান্না চলে আসে আর কি। হয়তো আমি খুবই স্ট্রং, কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ভাবি যে কী ঘটছিল, জিনিসটা ভাবলে আমার কান্না চলে আসে। তো এক পর্যায়ে এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটটা অফ ছিল, অফ থাকার কারণে আমি ভাবলাম যে না, এগুলো মাননশীল না, মানে এগুলো মানা যায় না, এটা খুবই অন্যায় হচ্ছে, খুবই নির্মমভাবে অত্যাচার হচ্ছে ওদের উপর। আমি হয়তো বা এখন ছাত্র না, বাট একটা সময় আমি ছাত্র ছিলাম। যদি আমার ফ্যামিলিকে আর্থিক অবস্থাটা ভালো থাকতো, তাহলে হয়তো আমি এখন পড়ালেখা করতাম, আমি ছাত্র থাকতাম, আমি জব করা লাগতো না আমার। কিন্তু আমি জব করলে কী হিসেবে, মানে আমার আইডিয়া মতে যে যাদের ভালো মানুষ মানে মনসত্ব আছে বা ভালো মন আছে, তারা কখনো ঘরে বসে থাকতে পারবে না এগুলো দেখে, যেরকম নির্মমভাবে ওদের অত্যাচারটা করা হচ্ছে ওদের উপর। তো এক পর্যায়ে ভাবলাম যে যেহেতু আমার মার্কেটটা অফ আছে, আমি একটা সুযোগ পাইছি, আমি তাদের সাথে লড়বো। আমি তাদের সাথে লড়ে হয়তো বা বিজয় আনবো, নয়তো বা মরে যাবো, কিন্তু আমি তাদের সাথে লড়বো। তো এভাবে কয়েকটা দিন 4-5 দিন থাকার পর 6টা গুলি আর আহত হই আর কি। আন্দোলনের মোটামুটি শুরু থেকেই ছিলাম, শুরু থেকে। হ্যাঁ, প্রথম 1 দিন বা 2 দিন থাকতে পারিনি, তখন মার্কেটটা খোলা ছিল, যার কারণে থাকতে পারিনি। তখন ধীরে ধীরে মার্কেটটা অফ হয়ে যায়। 2 দিন একটা ঘটনা তুমি তোমার চোখের সামনে কি দেখছো, মানে কাউকে হত্যা হয়েছে? হ্যাঁ, আমাদের উত্তরাতে ডিরেক্ট গুলি করতেছে ওরা। হচ্ছে আমার এই যে যেমন আমি আমার তখন মার্কেটটা খোলা থাকার কারণে আমি জানলাতে দেখি আর কি উঁকি দিয়ে যে একটা মুরব্বি ছিল, আপনার আনুমানিক 60 বছর উপর হবে। তো ও আর কি ছাত্র ভাইরা সাহস করে এগোতে পারতেছিল না, বাট উনি ঠিকই একটা হাতে ঢিলা নিয়ে এগিয়ে গেছে, ঢিলা মারবে এরকম একটা অবস্থায়। উনি হাত থেকে ঢিলাটাও ছাড়ছে, সাথে তো ওনাকে শ্যুট করে দিছে। তো ওনার গুলিটা এসে বুকে লাগার পর উনি মাটিতে লুটিয়ে পড়ে। এই ফার্স্ট আমার লাইফে আমি মৃত্যু দেখলাম আর কি, গুলিবিদ্ধ হয়ে। তারপর এক পর্যায়ে জিনিসটা আমার খুবই খারাপ লাগলো যে না, এভাবে তো হচ্ছে না। যত সাধারণ মানুষ এখানে নেমে যাচ্ছে, তাহলে আমি কেন নামবো না? আমি তো একটা সময় ছাত্র ছিলাম, আমি অবশ্যই নামবো। তো এক পর্যায়ে বাবা পরের দিনই মার্কেট অফ, এখানে চান্স পেয়ে যায় যে আমি ছাত্রবাদের সাথে লড়বো, থাকবো ওদের সাথে। তারপর এবার চলে আসার পর দেখা যায় প্রথম দিনে আর কি আমি ছোটো থেকে একটু স্ট্রং আর হচ্ছে একটু সাহসিকতা আর কি, যে বেশিটা প্রথম দিনে আমি ফ্রন্ট সাইডে চলে যাই ওদের আক্রমণ করার জন্য, ইটা দিয়ে আর কি, ঢিলা বা লাঠি শুটা ছিল আর কি। তো আমি লাঠি ইউজ করি, আমি ঢিলা ইউজ করছি, ইটা দিয়ে, যেটা সত্য আর কি, নিয়ে গেছি যে ওদের আক্রমণ করবো। কিন্তু প্রথম দিনে আমি 6টা গুলি আহত হয়ে যাই। তোমার গুলি লাগাটার ব্যাপারটা কি ছিল, তুমি কি ফিল করলা, একদম বলো তোমাকে। তো মূলত গুলি লাগার ব্যাপারটা হচ্ছে যে আপনার যে আমার ছাত্রবারে যারা কি, তো ওরা বলতেছে যে আমরা সামনে এগোবো, আমরা যদি পিছু পা হই তাহলে ওরা আমাদের উপরে অ্যাটাক করবে। কোথায় এটা লোকেশনটা? উত্তর পূর্ব থানা থেকে সামনে থেকে আর কি। ওকে, হ্যাঁ, উত্তর রাজপুর আর কি। কখন সময় এটা? সকাল আনুমানিক সকাল 12টার পর হবে আর কি, প্রথম যে আউট হয়ে আর কি। তবে আহত হওয়ার পর মানে হচ্ছে আপনার ছাত্ররা বলছে আমরা সামনে এগোবো আর কি। কারফিউ ছিল ওই দিন? ওই দিন কারফিউ ছিল না আর কি। হ্যাঁ, কারফিউ ছিল না। কারফিউ তো আপনার হয়তো বা 2 থেকে 3 দিন ছিল আর কি, তো পরবর্তী তখন ছিল না। তখন ওরা বলতেছে যে আমরা যদি সামনে না এগোই তাহলে ওরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের সামনে এগোতে হবে। তারপরে আমি বললাম যে ভাই আপনি টেনশন করেন না, আমি এগোবো, আপনারা আমার দেখে আসেন, লাগলে আমি আগে মরে যাব, আমি মৃত্যুর ভয় করি না, আপনারা তো আমার সাথে আসেন, আমরা এগোবো, আমরা পিছু পা হব না। এভাবে বলে আমি সামনের দিকে এগোই। তো ওরা আমাকে স্ক্যাম করে একটা ভিডিও করছে, বলতেছে যে আন্দোলন শেষে তোকে দেখে নিব।
তো আমি বললাম যে তোরা কি করবি করিস। এটা কে করেছে? পুলিশ? পুলিশ আর কি। হ্যাঁ, আমি দেখছি যে মানে খুবই ফ্রন্ট সাইডে, তো ওর কাছে মেবি আইফোন 12 ছিল আর কি, 12 ভিডিও করতেছিল, 2 ক্যামেরা 12টা আর কি। তো আমি দেখছি, আমি বললাম যে তোরা যা করার করিস, দেখবো এটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আমি এখন লড়বো। তোরা হয়তো একটা সময় ভাবলো যে যত সামনে এগিয়ে আসছে মানে এত সাহস দেখি, ওর দেখে আর অনেকে আসতে পারে, তো একটা কাজ করি, ওকে একটা শ্যুট করে দিই, হয়তো বা পিছিয়ে যাবে, বাকিরা ভয় পেয়ে যাবে। তো এরকমটা ভেবে আমি খুব ফ্রন্ট সাইড থেকে একটা শ্যুট খেয়ে যাই আর কি। তো খুবই একটা ভালো একটা আহত হয়ে যায়, এটা আপনার শর্ট গান দিয়ে, ছচরা গুলি দিয়ে। আচ্ছা, মানে ঝাঁঝরা হয়ে গেছে এরকম কোনো? ঝাঁঝরা হয়ে বলতে আমার যে পায়ে এখন অনেক স্পট আছে, এটা হচ্ছে প্যানের ভিতরে, আর আমার ডানাতে শ্যুটটা বেশি লাগে, আমি এভাবে অ্যাঙ্গেল ছিলাম যার কারণে ডানাতে লাগে, ওই ডানাতে অনেক স্পট ছিল। সো লাগার পরে কি হলো তোমার? আমি মানে যখন দেখি যে বুলেটটা ঠাস করে এসে ঢুকে গেছে, তো আমার ব্লাডগুলো সব ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ভিতরে ঢুকে গেছে, তো আমি একটু ব্যাক সাইড হয়ে যাই, খুবই একটা আহত হয়ে যায়, প্লাস হচ্ছে মানে একটু ব্যথা অনুভব করতেছিল। তখনও তো হাতটা মুভ করতেছে? হ্যাঁ, তখন মুভ করতেছে, ওটা হচ্ছে আপনার ফার্স্ট অবস্থা আর কি, এত বেশি একটা আহত হয়নি, তো মোটামুটি আর কি। তারপর হচ্ছে ব্যাক সাইডে হয়ে যায়, ব্যাক সাইডে হয়ে যাওয়ার পর অনেক ছাত্র ভাইরা আমার সাথে ছিল, তো ওরা আমার গুলিগুলো মানে নর্মাল ট্রিটমেন্টের মাধ্যমে টিপ দিয়ে বের করে দিতেছিল, কিন্তু আমি খুবই ব্যথা পাচ্ছিলাম বুলেটগুলো, তো অনেকগুলো বুলেটের কারণে ওরা আমার বেশি একটা বের করতে পারে নাই, তো বললো যে আপনি মেডিকেল চলে যান। তখন আমি বললাম যে মনে মনে ভাবতেছিলাম যে মেডিকেল গেলে মানে চলে গেলে হয়তো ঘুম হয়ে যেতে পারি। তখন আমি একটা জিনিস মানে একটা গুজব হোক বা রাইট হোক, আমি এতটা শিওর ছিলাম না, তবে শুনছিলাম যে মেডিকেল গেলে কিনা ঘুম হয়ে যায়। তো এরকমটা শোনার পর তখন আর মেডিকেল যাই নাই, না যে মানে এলাকার ফার্মেসির কাছে চলে যাই, দেখি যে এখানে কিছু হয় কিনা। তো ওরা বলতেছে যে ঠিক আছে, সমস্যা নেই, আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করে দিতে পারবো। তো হয়তো বা 2-1টা গুলি আর কি বের করার জন্য একটু চামড়াটা কাটতে হয়েছে ফার্মেসিতেই। হ্যাঁ, ফার্মেসি থেকে, আর বাকিগুলো ফার্মেসিওয়ালা মানে টিপ দিয়ে বের করে দিছে, তারপর নর্মালি ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করে দিছে। সুস্থ বলতে ওদিনকার জন্য আর কি। তো ভাবলাম যে একবার গুলি খাইছি তো ব্যাপার না, যতই সস্তাগুলি কোনো ফ্যাক্ট না, এগুলো হয়তো বা প্রতিনিয়ত লাগতেও পারে, প্রতিনিয়ত আমি ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাব, কিন্তু ক্লিয়ারলিভাবে সুস্থ হইনি। আমাকে ওরা মেডিসিন দিচ্ছে যে আপনি এগুলো প্রতিনিয়ত খাইলে হয়তো 1 সপ্তাহ লাগবে। তখনও ব্লাড বেরিয়েতো আমার, জাস্ট ব্লাড স্পটোস্কোপ ছিল, হালকা ব্লাড বেরিয়েতো। তো আমি চলে আসি, রাত্রে ব্লাডটা অফ হয়ে যাওয়ার পর পরের দিন সকালে যে আমি বসে থাকবো না, আমি আবার যাবো। আহত হয়েছি তো কি, হ্যাঁ আমি এই অবস্থায়, কিন্তু মানে খুবই একটা মোটামুটি একটা আহত হয়েছে, তারপর আবার চলে যাওয়ার পর হচ্ছে সকাল 11টা থেকে ওদের সাথে যুক্ত থাকি। এই হাত নাড়াতে পারতো তুমি তখন? হ্যাঁ, তখন নাড়াতে পারতাম, মানে আমি তখন ডাইনার দিয়ে ওদের অ্যাটাক করতেছিলাম আর কি। তো অনেক ভাইরা বলতেছিল, মানে কয়েকটা ছাত্র ছিল যে বলতেছিল যে তুমি কি ছাত্র নাকি, মানে ওরা শিওর ছিল না যে আমি ছাত্রলীগের প্লাবের না ছাত্র। তাই আমি ওদের স্পটটা দেখেন আপনাদের সাথে থেকে আমি গুলিও খাইছি, তো স্পট দেখে আর কোনো অ্যান্সার দেয় নাই, না দিয়ে চুপ হয়ে গেছে। তারপর আমার সাথে আবার লড়াই করছে, প্লাস আমি লড়াই করছি। তো এভাবে চলে যাওয়ার কয়েকটা দিন, 3-4টা দিন আমি লড়াই করে যাই, তখন আর আহত হচ্ছিলাম না। তারপরে এক পর্যায়ে যখন আমাদের মার্কেট আবার খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে আমি যাইতে পারতেছি না, একদিন এভাবে চলে যাইতে পারিনি। তো পরের দিন ভাবলাম একটা কাজ করি, আমি আমার দোকানের বসের কাছ থেকে সময় নিই, তো বসকে বলি যে আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। তুমি বলতেছে যে বাইরের তো অবস্থা খুবই ভয়াবহ, তুই বাইরে যাই কী করবি, তার চেয়ে বলে হয়তো গুলি টুলি লাগতে পারে, তুই দোকানেই থাক। পরে আমি বললাম যে না, আমি একটু যাই একটু ঘুরে আসি, আমার ভালো লাগতেছে না। তুই নিয়ে এভাবে আমি প্রায় কয়েকদিন আর কি 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা 3 ঘন্টা করে আন্দোলন যুক্ত থাকতাম। আচ্ছা। হ্যাঁ, তো আমার বস আমার আব্বুকে কল করে বলতো যে আতিকুল তো 1 ঘন্টা বা আধা ঘন্টার কথা বলে গেছে, ও তো আসতেছে না, ও কোথায় আছে, আপনি একটু কল দিয়ে জিজ্ঞেস করেন তো। তো আমার আব্বা আমাকে কল দিলে আমি বলি যে আমি তো দোকানেই, মানে কলটা রিসিভ করে একটু সাইডে যায়, যে বলি যে আমি তো দোকানেই আছি। তা বলতে তুই যদি দোকানেই থাকবি তাহলে তোর বস কেন আমাকে কল দিতেছে, বলতেছে আতিকুল তো এরকম বলে গেছে, আসতেছে না। তখন তোমার হাতটা ভালো? হ্যাঁ, তখন আমার হাতটা ভালো ছিল, জাস্ট 6টা গুলিতে আহত ছিলাম। হ্যাঁ, তারপর এভাবেই চলে যায় আপনার কয়েকটা দিন যাওয়ার পর আপনার দোকানটা অফ করে দেয়, মার্কেট অফ করে দেয়। তো আবার আন্দোলন যুক্ত নিচ্ছিলে ওই সময়টাতে হাতের জন্য? না, ট্রিটমেন্ট নিচ্ছিলাম না, তখন আমরা মানে ফার্মেসি থেকে আমাকে যে মেডিসিনগুলো দিছে ওরা বলছে যে 1 সপ্তাহ এগুলো খাওয়ার জন্য আর কি। তো ভাবলাম যে আর যেতে হবে না, জাস্ট এগুলো খেলেই হবে। তো এভাবে চলে যায়। তারপর এক পর্যায়ে আপনার হচ্ছে আগস্টের 21-22 থেকে আর কি ডিরেক্ট গুলি করা শুরু করে দিচ্ছে ওরা। তখন আর আবার বুলেট নাই? যখন ওরা পারতেছে না আমাদের সাথে, তখন ডিরেক্ট গুলি করা শুরু করে দিছে। তারপর এক পর্যায়ে যখন দেখি মানে খুবই একটা অবস্থা, মর্মান্তিক অবস্থা চলে আসছে আমাদের উপর, মানে যেভাবে পারছে মানে এলোপাতারি গুলি করতে পুলিশ আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আচ্ছা। তাদের সাথে যুক্ত ছিল অনেকেই, যেমন হচ্ছে ছাত্রলীগ প্লাস হচ্ছে আওয়ামী লীগ, যারা আমাদের অ্যাটাক করতেছিল। তো আমাদের কথা হচ্ছে এখানেও যে মানে পুলিশের কাছে মানে এই রাইফেলগুলো আর কি, যে অস্ত্র দিয়ে আমাদের আক্রমণ করা হচ্ছিল, সেগুলো ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাছে কীভাবে আসলো, হয়তো বা তারাই দিচ্ছে। যাই হোক, ওই বিষয়ে আমরা না যাই। তো পরবর্তী দেখলাম যে ডিরেক্ট গুলি করা হইতেছে, তো আমাদের ভাইদের উপর খুবই অত্যাচার হচ্ছে, মানে
কারো এসে গুলি বুকে লাগছে, কারো এসে মাথায় লাগছে, কারো এসে হাতে পায়ে লুটিয়ে পড়ছে। তো এরকমটা একটা সময় সিচুয়েশন গেছে যে আমার হাতে অনেকেই মারা গেছে। তাই যেমন নাকি? হ্যাঁ, দু একটা গল্প বলো তো আমাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আমি লাস্ট ডে আপনার যদি 4 আগস্টের কথা চলে যাই, 4 আগস্টেও 2টা লাশ আমার সামনেই। কি হয়েছিল ঘটনা, এটা তুমি একটা কি গুলি দেখেছো? ডিরেক্ট বুক দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি কিন্তু সবসময় ফ্রন্ট সাইডে থাকি, তো ওই ছেলেটাও আমার ফ্রন্ট সাইডে ছিল। একটা গুলি সে মানে ডিরেক্ট করা আপনার যেই রাইফেলগুলো ইউজ করা রাইট না আর কি বাংলাদেশে, চাইনিজ রাইফেল ছিল কিছু, ওরা এগুলো ইউজ করছে। তো আমি একজন গেমিং লাভার আর কি, গেমিং যেমন ফ্রি ফায়ার খেলে আপনার প্রায় আনুমানিক 6 বছর ধরে খেলতাম। তো আমি মোটামুটি গান ভালো করে চিনি। ওরা AK-47 পর্যন্ত ইউজ করছে ওখানে, যেগুলো একবারে রাইট না আর কি আমাদের বাংলাদেশে ইউজ করা, মানে আর্মি ছাড়া আর কি। কিন্তু ওরা এগুলো করছে পুলিশে। তো গুলি এসে লুটিয়ে পড়ছে, লুটিয়ে পড়ার পর আমি ওকে ধরে রিক্সা উঠিয়ে দিই, তো ধাপড়াইতেছে, এভাবে আমরা মেডিকেল পাঠিয়ে দিই। তো হচ্ছে 4 তারিখে ঘটনাটা। তারপর 5 তারিখে ঘটনাটা খুবই মর্মান্তিক ছিল। ওই জিনিসটা আমার, যদি আমি যতদিন বাঁচবো আমার সারা জীবন মনে থাকবে খুব একটা। যেমন আমি 11টা বাজ থেকে ওদের সাথে মানে ছিলাম আর কি, যখন সকাল 11টা বাজে ওদের সাথে যুক্ত ছিলাম। থাকার পর এক পর্যায়ে দেখা যাচ্ছে যে 12টায় এভাবে চলে যায়। 12টার পর একটা গুলি এসে একজন ভাইয়ের মাথায় লাগে। ও আমার সামনে, যেমন খুবই সামনে ছিলাম আমরা, মানে আমি অলওয়েজ তো ফ্রন্ট সাইডে থাকি, ও আমারও ফ্রন্টে। তাই আমি ওকে একবার বলছি, ভাই বেশি ফ্রন্টে যায় না, যত ডিরেক্ট গুলি করতেছে ওরা ঠিক না, এলোপাতারি গুলি করতেছে, কখন একটা গুলি এসে যে লেগে যেতে পারে তার কোনো ঠিক নেই, হয়তো আপনি খুবই একটা আহত হয়ে যাবেন বা কিছু একটা হতে পারে। তো আমাকে বলতেছে যে যাবো, তুমি টেনশন নিও না, তুমি লাগলে আমার সাথে আসো। তারপর আমি মনে একটা স্ট্রং নিয়ে ওর সাথে যাই। যাওয়ার পর এক পর্যায়ে ডিরেক্ট একটা গুলি ওর মাথায় লাগার পর আমার চোখের সামনেই মানে কান্না চলে আসে, ভাবলো আর কি, মস্তকটা আলাদা হয়ে যায়, মস্তকটা পড়ে যায়। খুবই একটা মর্মান্তিক ঘটনা। তারপর এক পর্যায়ে দেখি যে ও মাটিতে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার পর ধাপড়ে মানে কয়েক মিনিট জাস্ট তার মানে 2 মিনিট হবে বা এর ভিতরে দেখো পুরো নিঃশ্বাস চলে গেছে। তো আমি ওকে যে নিয়ে যাবো এরকম একটা অবস্থা পাচ্ছিলাম না, কারণ ওরা গুলি করতেছিল। আর তখন আমি ফ্রন্টে থাকার কারণে একটা গুলি আমাকেও শ্যুট করে মারছিল, কিন্তু আমি খাম্পা ছিল একটা, যার কারণে আড়ালে চলে যায়, গুলিটা লাগে না আর কি। আমি দেখছি মানে স্ক্যাম করছে আমাকে শ্যুট করবে আর কি, তো আমি খাম্পা চলে যাই, শ্যুট করে দিই। কোথাকার ঘটনা এটা? এটা উত্তরাজমপুরে। আমি সবসময় ওখানেই ছিলাম আর কি। ওখানেই হ্যাঁ। করেছো? ওকে। একবার হচ্ছে 5 তারিখ পর্যন্ত ওখানেই ছিলাম। তারপর এভাবে আপনার আরো 1 ঘন্টার মতো চলে যায়, ও লুটিয়ে পড়ে যায়। তো ওকে খুবই কষ্টের মাধ্যমে আমি সিস্টে নিয়ে আসি। আসার পর হচ্ছে ছাত্র ভাইদের কাছে দেই যে ওকে মেডিকেল পাঠান বা কিছু, দেখেন যদি বাঁচে কিনা। কিন্তু আমি শিওর যে মারা গেছে, মস্তকটা আলাদা হয়ে পড়ে গেছে। ওই বাঁচবে বা কী করে আর কি, যেখানে আমার বুলেটটা ঢুকে মস্তকটা আলাদা হয়ে গেছে। তো এভাবে চলে যায় আরও প্রায় আনুমানিক আধা ঘন্টার বেশি। আরেকটা ভাইয়ের মাথায় গুলি লাগার পর হচ্ছে আমরা উড়ে যাই। ও লুটিয়ে পড়ে ধাপড়াইতেছে। তো আমি ওকে মানে আনতে পারতেছিলাম না, মানে আমি ফ্রন্টে থাকার কারণে আমার ব্যাগে যাই নাই, কিন্তু ব্যাক সাইডে যারা ছিল তারা ঠিকই আসতেছিল। তো ওই আমার সামনে যায়, তারপর ওকে একটা গুলি করে দেয়। গুলি করার পর ধর চামড়াটা ছিলে যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে। তারপর যে আমি ওকে একা আনতে পারতেছিলাম না, একটু চেষ্টায় কষ্ট করে একটু ব্যাগে নিয়ে আসি, কিন্তু আমাকে কিন্তু ওরা মানে ক্যাম্প করতেছে শ্যুট করবে আর কি। তো আমি এত কিছু ভয় পাই না যে আমার ভাই এভাবে লাফাইতেছে, আমি যদি ওকে হেল্প করি হয়তো বা বেঁচে যেতে পারে, দেখি আমি ট্রাই করে কিছু করতে পারি কিনা। তো আমি সিস্টে নিয়ে আসতেছিলাম, তারপর ব্যাগ থেকে আরেকটা ছাত্র ভাই আসে, আসার পর আমার সাথে ধরে আর কি। ওকে ধরার পর একটা রিক্সায় ডাকি নিয়ে কয়েকজন ভাই রিক্সা ডেকে নিয়ে আসে। তো তারপর ওকে রিক্সা উঠিয়ে দেওয়ার পর চলে যায়। তো এভাবেই কিছুক্ষণ আরও চলে যায় যে আরেকটা ভাইয়ের শরীরে গুলি লাগে। তো ওরা হচ্ছে বুক দেওয়া লাগে আর কি, বুক দেওয়া লেগে এখান থেকে ওই বেরোয় গেছে না কিনা আমি শুরু বলতে পারছি, কিন্তু বুক দেওয়া ঢুকছে আর কি। ও মাটিতে লুটিয়ে পড়ছে, লুটিয়ে পড়ার পর এভাবে দেখা যায় দাপড়ানোর পর ওকে আমি তুলে ধরি আর কি। তুলে ধরার পর আরেকটা ছাত্র বেশ আমাকেও ধরে। তো ও আমাদের দুজনের হাতে দাপড়িয়ে মারা যায়। খুব মানে আমার লাইফে ঘটা খুবই মর্মান্তিক ঘটনা হচ্ছে এই যে এটাই, যে আমি আমার নিজের হাতেও মানুষ মরতে দেখেছি। তারপর হচ্ছে বিষয়গুলো যেমন আপনার এভাবে চলে যায়, 1:30 বেজে যায় যখন আমরা শুনতে পারি স্বৈরাচার সরকার শেখ হাসিনা পদত্যাগ করে ফেলার পর আমাদের উত্তরাতে কিন্তু খুবই মানুষ মারা গেছে। দেখা যাচ্ছে যে আমরা যে রাজলক্ষ্মীর পাশ দিয়ে ছিলাম, ঠিক এই অপোজিট সাইডে যারা ছিল ওখান দিয়ে গুলিগুলা বেশি খেয়েছে। আচ্ছা, এই যে মানুষ, আমরা জানি যে একটা মানুষ মারা গেলে বা একজন আহত হলে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়, তাই না? কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু ছাত্র আন্দোলনে ছিল না। এইটা একটা, এখানে কি হয়েছে জানেন, যে দেখা যাচ্ছে যে একজন মারা গেছে, আরো 10 জন রেগে যাচ্ছে আমাকে মার, আমি মরবো, তারপর তোদের সাথে লড়বো। এটা কিন্তু ওই সিচুয়েশনটা কিন্তু অন্য সব দিনের মতো হয়নি। এই আন্দোলনটা খুবই অন্য টাইপের ছিল। যেমন একজনকে মারা হলে যে বাকি 2 জন পিছাবে এরকম না, বরং যে পিছনে থেকে বাকি 2 জনের সামনে আসছে, এরকমও দেখছি আমি, যে আমাদের বাংলাদেশি ভাইদের মনের একটি স্ট্রং সাহসিকতা, আমি এটাই আন্দোলন ফিল করছি। তারপর এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ওই স্বৈরাচার সরকার পদত্যাগ করে ফেলছে, কিন্তু আমাদের উত্তরাতে মোটামুটি অনেক মানুষই মরছে। যেমন আপনার যদি গণা হয় তাহলে 100+ হবে। আমি আমার চোখের সামনে অনেকেরই মরতে দেখেছি। যেমন এই 5 তারিখেও কিন্তু আমি একটা লিস্ট আছে আমার কাছে,
40-এর উপর মারা গেছে, সবচেয়ে বেশি মারা গেছে 5 তারিখই। তো তারপরে ওইখানে আপনার গোলাগুলি হয়েছে রাতে সকালের দিকে যখন মানে হাসিনার যখন পদত্যাগ করছেন দুপুর 1:30টার পরে। ওকে, 1:30টার পর তখন আমরা যখন শুনছি যে ও পদত্যাগ করে ফেলছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিজয় পেয়ে গেছি। তো আমরা ওদের বললাম যে আপনারা ফায়ার করেন না, আপনাদের সাথে আমরা লড়বো না, কিন্তু ওরা আমাদের কথাটা শুনে নাই। ওরা ওদের মতো ফায়ার করেই যাচ্ছে এলোপাতারি। তো ওরা কী করছে, এলোপাতারি ফায়ার করে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। তো আমরা তো ওদের যেতে দিব না, আমাদের কথা আমরা তো আপনাদের সাথে লড়বো না, আপনাদের স্টপ হতে বলছি আমরা, আপনারা স্টপ কেন হচ্ছেন না? আমরা বিজয় পেয়ে গেছি, আমরা তো এখন আপনাদের সাথে লড়াই করবো না, আপনারা বাদ দেন। কিন্তু ওরা আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না, ওদের মতো গুলি করেই যেতেছে, তো হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে আর AK-47 দিয়ে। তারপর এক পর্যায়ে ভাবলাম যত ওরা থামছে না, তাহলে আমরা কেন থামবো, আমরাও লড়বো ওদের সাথে, দেখি কে জিতে বা কে উইন হয়। একদিকে তো উইন হয়েই গেছি, কিন্তু এই যে বিজয়টা পাইছি, যে মানে একটা আছে না ওই যে বিজয় উল্লাস আনন্দ করা বা কিছু, ওই ফিলটা না পাচ্ছিলাম না পাওয়ার কারণ হচ্ছে এটাই যে চোখের সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতেছে, আমাদের ভাইরা মারা যাচ্ছে, এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। আমরা স্টপ হতে বলছি, এটাও হচ্ছে না, তাহলে যে একটা মনোভাব যে একটা আসবে যে আমরা বিজয় পাইছি, ওই মনোভাবটা নিজের ভিতরে আসতেছে না, মানে আমরা যে আনন্দ করবো এই আনন্দটা ফিল করতে পারতেছি না। তারপরে এক পর্যায়ে ভাবলাম যে যাক বিজয় উল্লাস পরবর্তী না হয় আমরা করলাম, যেহেতু বিজয় পেয়ে গেছি, তবে এখন লড়াই করব, লড়াই করে যাই দেখি। তো ভাবে লড়াই করে যাই। আমি যখন রাজুক কমার্শিয়ালের অপোজিট সাইডে ছিলাম, ঠিক এই পাশে আরেকটা ভাই, অনেকগুলো ছাত্র ছিল, কিন্তু একটা ভাই একবার ফাঁকা জায়গায় ছিল, তো হুট করে একটা গুলি ওর শরীরে লাগার পর লুটিয়ে পড়ে। তো আমি তখন একটু ব্যাক সাইডে পিছিয়ে গেছিলাম আর কি। তো আমি ধরে ওর কাছে যাই আর কি, যে ওর কাছে যাবো, যাই ওকে রিক্সা উঠিয়ে দেবো বা কিছু, কিন্তু ওর কাছে আমি যাইতে পারি না। ও খুবই একটা ফাঁকা জায়গায় ছিল, তখন ছাত্র একটু পিছিয়ে ছিল, সন্ধ্যা হয়ে যাবে আগে মানে আপনার বিকাল 4টার দিকে আর কি, সন্ধ্যার একটু আগে আর কি, 4টা বা 4:30 বাজবে। তো ফাঁকা জায়গায় থাকার কারণে আমি ওই ফাঁকা জায়গাতেই যাই আর কি, যে ওকে হেল্প করবো। কিন্তু ওই গুলি খাওয়ার পর লুটিয়ে পড়ার পর মানে আনুমানিক হয়তো কেউ বুঝতে পারে না জিনিসটা, কিন্তু আমার নজরে পড়ে গেছে। আমি দৌড় দিয়ে যাই, ওর কাছে যাওয়ার আগে একটা গুলি এসে আমার হাতে লেগেছে আর কি, ডানাতে। হ্যাঁ, ওটা হচ্ছে ডিরেক্ট গুলি আর কি। ওর কাছে যে যাব, হাসিনা পতনের পরে বিকাল 4টার দিকে, তো পতন করছে হচ্ছে আপনার 1:30টার দিকে, দুপুর 1:30। তারপরেও এগুলো চলেছে, কিন্তু আমরা ওই বিজয় উল্লাস আনন্দ করতে পারি নাই, না করতে পারার কারণ হচ্ছে এটাই যে আমাদের উপর ওই অত্যাচারটা এখনো চলছে, এখনো গুলি হচ্ছে। আর তখন তো আপনার দেখা যাচ্ছে যে একজন পুলিশ মেবি শটগান দিয়ে ইউজ করতেছিল, আর বাকি 4-5 জনই ডিরেক্ট গুলি করতেছিল, হচ্ছে চাইনিজ রাইফেল আর AK-47 দিয়ে। উত্তর রাজমপুরে সাধারণ একটা মর্মান্তিক অবস্থা। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে যেমন হয়তোবা আগে আপনার দেখা যাচ্ছে যে মানে মিডিয়াতে যারা আছে সাংবাদিক, তারা কিন্তু আপনার রাইট নিউজগুলো প্রচার করতে পারতো না, তখন হচ্ছে প্রচার করতে পারে না। কিন্তু আপনি যদি এখন সার্চ করেন তাহলে দেখতে পারবেন উত্তরে খুবই একটা মর্মান্তিক অবস্থাগুলো। তো ওই সময়টা গুলি লাগে তোমার? হ্যাঁ, তো ওর কাছে যাওয়ার আগে একটা গুলি এসে আমার ডানাতে লাগে, কিন্তু ওর কাছে আমি যাইতে পারি না। ওকে যে আমি হেল্পটা করে রিক্সা উঠে দিব, ওইটা আমি করতে পারি না। ওর কাছে যাওয়ার আগে একটা গুলি আমাকে করে দেয়, ওটা হচ্ছে আপনার হয়তো AK-47। আমি দেখতেছি জয় আমাকে স্ক্যাম করতেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ভাইকে আমি বাঁচাবো, আমাকে রিক্সা উঠে। তারপর ওর কাছে যাওয়ার আগে আমি দেখেছি ও পায়ে ধরে রাখছে, তখন আমি অনুমান করতে পারলাম যে গুলিটা আমি ওর পায়ে লাগছে, কিন্তু আমি ওর কাছে যাইতে পারিনি। যখন আমি ধরবো স্পর্শ করবো, টাচটা বন্ধ করতে পারিনি, তার আগে একটা গুলি আমাকে করে দেয়। গুলিটা এসে আমি যতভাবে মুভ করেছিলাম ডানাতে লেগে সোজা আর কি ঢুকে যায়। তো 2-1 সেকেন্ড পর আমি যখন আমার হাতটা আর কি এভাবে নাড়াচাড়া করছে, তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার হাতে হার নেই। আমি বুঝলাম না হার কি হলো, মানে আমাকে হাতে থেকে চলে গেলো বা কিছু। তখন দেখলাম যে আমার যে টি-শার্টটা ছিঁড়ে বুলেটটা ঢুকছে, ওই টি-শার্ট মানে ফাঁকা দিয়ে আপনার ব্লাডগুলো ছিটে বের হইতেছে। তখন আমি বুঝি যে আমার হাতে গুলি লাগছে। তবে আমি ছোটো থেকে একটু স্ট্রং ছিলাম, স্ট্রং থাকার কারণে আমি নিজের এনার্জি দিয়ে দৌড়াইতেছিলাম যে আমার হাতে গুলি লাগছে, রিক্সা কোথায়, রিক্সা নিয়ে আসেন, আমাকে মেডিকেল নিয়ে যেতে হবে। তারপর আমার সাথে একটা ফ্রেন্ড ছিল শাকির নামে, তো আমাকে এসে ধরার পর আমি যখন অনুভব করলাম যে আমার ফ্রেন্ড এসে ধরছে, তাহলে টেনশন একটু কম থাকবে। কিন্তু আমার সেন্সটা একটু লো হয়ে যাচ্ছিল, শরীরে এনার্জি স্ট্রংতা ধরে রাখতে পারতেছিলাম না, ব্লাড এরকমভাবে বেরিয়ে যাচ্ছিলো যে আমার পুরো শরীরে এনার্জিটা চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর আমার হাতে গুলি লাগার পর আমি ছাত্র ভাইদের বলতেছিলাম যে ভাইয়া ওখানে ভাইয়াটা গুলি খাইছে, ওকে আপনি রিক্সা উঠিয়ে দেন প্লিজ, যে কোনো মাধ্যমে হোক। কিন্তু তখন আমার হাতে গুলি লাগছে, আমি আমার চিন্তা না করে আমি আরেকজনের চিন্তা করতেছিলাম। তারপর ওরা দেখলাম 2-1 জন দূরে ওখানে গেছে, আমার ফ্রেন্ড আমাকে ধরছে, ধরার পর আর 2-1 জন চেঁচে বলতেছে যে একটা রিক্সা নিয়ে আসেন বা কিছু, আমার ফ্রেন্ড গুলি খাইছে। আর ওরা বলতেছে যে এখানে একটা ভাই গুলি খাইছে। তারপর একটা ভাইগুলা ভাইয়া আসার পর আমাকে একটা ভাইকে করে নিয়ে কিসেন্টে, উত্তরা থেকে কিসেন্টে একটা কোন মেডিকেল মেবি নামটা মনে নেই, ওখানে নিয়ে যায়। তারপর নিয়ে যাওয়ার পর আধা ঘন্টার মতো ওরা ট্রিটমেন্ট নেয়, নিয়ে ব্লাড অফ করে। তো ব্লাড অফ করার পর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমাকে 4 তলায় নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওখানে একটা ট্রিটমেন্ট নেয়, ওই ব্যান্ডেজটা আবার খুলে
খোলার পর যখন দেখে যে খুবই দ্রুত ব্লাড বের হচ্ছে, তোরা খুবই তাড়াতাড়ির মাধ্যমে আমার বুলেটটা বের কর হাত থেকে। তো আমি এখনও শিওর না যে বুলেটটা বের করতে গিয়ে রক্তনালীটা কাটছে নাকি বুলেটটা ঢুকেই কেটে গেছে। বাট ওরা বলতেছে যে আপনার হাতের তো অবস্থা খুবই ভয়াবহ, আপনাকে রিজুকে মেডিকেল নিয়ে যেতে হবে। কোথায় লেগেছিল বুলেটটা? আপনার কনির উপরে, এই কনুয়ের উপরে। হ্যাঁ। ওকে। তারপর ওরা বলতেছে আপনাকে রিজুকে মেডিকেল নিয়ে যেতে হবে যদি আপনার হাতটা বাঁচাতে চান। তো আমি কান্নাকাটির মাধ্যমে একটু স্লো মানে হালকা হালকা কাঁদতেছিলাম, কিন্তু খুবই কষ্ট লাগতো। মানে তখন ব্যথা আব্বা আম্মা অনুভব জানে, করতে- ফ্যামিলি মেম্বাররা না, জানে? আমি তখন শিওর না, মানে জানে না আর কি, শিওর না বলতে কি জানেই না। তখন আমি মনে করেন ওদের বললাম যে, তখন আমি ডাক্তারকে ভাইয়া করে বলতেছিলাম যে ভাইয়া আমার হাতটা কি রাখা যাবে বা হাতটা কি থাকবে? তো বলতেছে যে আপনার হাতটা যদি 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নেন তাহলে হয়তো বা থাকতে পারে বা রাখা যাবে। তারপর আমি আমার ফ্রেন্ড শাকিল যে আমার সাথে ছিল, তো ওই গুলিটা কালেকশন রাখতে পারছো না? জি জি, যে গুলিটা না বুলেটটা রাখতে পারিনি, কারণ তখন ওখানে কেউ ছিল না, আমার ফ্রেন্ড ছাড়া পরিচিত। তো আমার ফ্রেন্ডের তো মাথা নষ্ট হয়ে গেছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুই একটা কাজ কর, আমার আব্বুকে একটা কল দে। তো এই কথা শুনে বলতেছে আমি কি জবাব দেবো তোর আব্বুকে, তুই গুলি খেয়েছিস এটা বলবো? আমি কীভাবে বলবো, এটা আমার মুখে তো আসবে না। তাই আমি বললাম তুই কি আমাকে জীবিত দেখতে চাস? তো বললো যে অবশ্যই, তুই আমার ফ্রেন্ড, তোকে তো আমি সবসময় চাইবো জীবিত দেখতে। পরে আমি বললাম যে তাহলে একটা কাজ কর, তুই আমার আব্বুকে একটা কল দিয়ে বল যে আমি গুলি খেয়েছি। তারপর বলতে তাহলে আমি এটা বলতে পারবো না, আমি কল দিই, তুই বল। তখন আমি বললাম ঠিক আছে কল দিই। তো আমার ওই কল দিয়ে আমার কানে আর কি ফোনটা ধরার পর আমি আব্বুকে বলি যে আব্বু আমি তো গুলি খেয়েছি। আব্বু তো শুনে মাথা নষ্ট হয়ে গেছে, বলতে কী বলতেছিস তুই? আমি কি আমি গুলি খেয়েছি, আমি কি সেন্টার আসছি, এরকম একটা মেডিকেল, তখন আমরা মনে ছিল আর কি মেডিকেলের। তো বললাম যে আমি গুলি খেয়েছি, আমি এরকম একটা মেডিকেল আসছি। তো আমার আব্বু এই কথা শুনে আর কি, যেমন না ওই বাংলা কথা আর কি ছতপথে খেয়ে গেছে। তো আমার আব্বু খুবই তাড়াতাড়ির মাধ্যমে আর কি বলতেছে যে আমি ঠিক আছে আসতেছে এখনই। তখন আমার কল দিয়ে আপনার ওরা বুলেটটা বের করে আবার একটা ব্যান্ডেজ করে। তো ওই ব্যান্ডেজটা মানে ওদেরও মাথা নষ্ট হয়ে গেছে আমার অবস্থা দেখে আর কি, এরকমভাবে ব্লাড বেরোচ্ছিল। ওরা যখন ব্যান্ডেজটা করে তখন ব্লাডটা আমার শরীরের উপর দিয়ে ছিটে আর কি যাচ্ছিলো, অন্য একটা নার্স ছিল, ওই নার্সের শরীরে যাওয়া লাগতেছিল, এরকম একটা অবস্থা। তো মূলত ওরা ব্যান্ডেজ করতেছিল, অনেক মোটা করে ব্যান্ডেজ করছে, কিন্তু ব্লাড অফ হচ্ছে না। তারপর ওরা বলতেছে যে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করছি, আপনার হৃদরোগে চলে যান। তো আমার আব্বু তৎক্ষণিকের ভিতরে আধা ঘন্টার ভিতরে চলে আসে, খুবই দ্রুত। তো আমার আব্বু আসার সময় ওই রাস্তার অবস্থা আরও মর্মান্তিক ছিল। তো আমার আব্বুকে ছাত্র ভাইরা আসতে দিতেছিল না, বলতেছিল যে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, আপনি এভাবে যেন না গুলি লাগতে পারে। তো আমার আব্বু বলতেছে যে আমার সন্তান মারা যাচ্ছে মেডিকেল গুলি খেয়ে, আমি বাবা বেঁচে থেকে কী করবো, আমি যাবো, আপনার আমাকে ছেড়ে দেন। তারপর একবার জোর জবরদস্তির মাধ্যমে আমার আব্বু চলে আসে আর কি ওই রাস্তা পাড়ি দিয়ে। আব্বু দেখতেছিল যে গুলি করতেছে, কিন্তু আব্বু গুলির দিকে না তাকিয়ে আব্বু আমার কথা ভেবে খুবই দ্রুত চলে আসতেছে। তো আব্বু চলে আসে, আসার পর দেখে যে আমি নিচে একটা হচ্ছে আপনার বসার মতো একটা স্থানে বসেছিলাম, বসে কান্নাকাটি করতেছি ব্যথায় যন্ত্রণায়। তো আমার আব্বু আমাকে দেখে কান্না করে দিচ্ছে, করে দিয়ে পরে ডাক্তারকে ডাকছে, ডেকে বলতেছে যে এখানে আর কি কিছু করা যাবে না বা ভর্তি করা যাবে না বা কিছু। তো ডাক্তার বলতেছে এটা তো হচ্ছে আপনার সরকারি মেডিকেল না, এটা হচ্ছে আপনার বেসরকারি মেডিকেল, যত আপনি এখানে ট্রিটমেন্ট দিয়ে মানে ট্রিটমেন্টের খরচা দিয়ে চালিয়ে যেতে পারবেন না, আপনি একটা সরকারি মেডিকেলে চলে যান। তারপর এক পর্যায়ে আমার আব্বু বললো যে তাহলে কোথায় যাবো? তো বললো যে আপনি হৃদরোগে চলে যান, আমি একটা সিগনেচার করে দিচ্ছি একটা কাগজে, আপনি স্লিপটা নিয়ে হৃদরোগে চলে যান। হৃদরোগে কেন? এটা তো পঙ্গুতে যাও। না হচ্ছে ফার্স্টে হৃদরোগে যাওয়ার কারণ হচ্ছে ওখানে রোগের চিকিৎসাটা ভালো হয় আর কি, রোগটা ছেড়ে গেছে, ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তারপর হৃদরোগে যাবো, খুব রাস্তার অবস্থা এমন একটা মর্মান্তিক ছিল যে হৃদরোগে যাওয়ার মতো কোনো যানবাহন আমরা পাচ্ছিলাম না, না কোনো অ্যাম্বুলেন্স, না কোনো সিএনজি, না কোনো যানবাহন। তারপর একটা অটো পাই, অটো দিয়ে আমরা অটোরিক্সা আর কি, ওটা দিয়ে হচ্ছে আপনার আরেকটা মেডিকেল চলে আসি। আসার পরে দেখি যে ওখানে আমার চেয়ে গুলিবিদ্যারও অনেক ভাইরা আছে, মানে ডাক্তাররা ওদেরকে ঠিক মতো দেখতে পারতেছে না, তাহলে আমাকে দেখবে কখন? কারো দেখা যাচ্ছে যে মানে বুক দিয়ে গেছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে সস্তা গুলি দিয়ে, বা কারো মাথায় গুলি লাগছে, এরকম একটা অবস্থা ওইদিকে। তো আমি ভাবলাম যে এখানে হচ্ছে আমার চেয়ে ভয়াবহ আরও অনেক ছাত্র ভাইরা আছে, ওদেরকে তো ডাক্তার ঠিকমতো দেখতে পারছে না, আমাকে কীভাবে দেখবে? এভাবে আমি এক ঘন্টার মতো নিবে একটা আপনার টলিতে পড়েছিলাম আর কি, পরে কান্নাকাটি করতেছি। তো আমি আব্বুকে বললাম যে আব্বু এখানে থেকে হয়ে যাবে, কোনো লাভ হবে না, তুমি একটা কাজ করো, হৃদরোগের উদ্দেশ্যে আমরা চলে যাই। তারপর হৃদরোগে চলে আসি, আসার পর ডাক্তাররা দেখি যে ওখানে আরও অনেকেই আহত ভাইরা আছে, ওদেরকে দেখাশোনা করতেছে। তারপর এক পর্যায়ে আমার আব্বু বলে যে আমার ছেলে গুলি গেছে, একটু দেখেন বা প্লিজ, বা একটু কিছু করেন, আমার ছেলেকে একটু বাঁচান বা কিছু। তারপর এক পর্যায়ে আমাকে দেখে ওরা বলতেছে একটা মেডিসিনের স্লিপ দেয়, আর ওই সাইনটা দেখে আর কি, ডাক্তারের সাইনটা দেখে মেডিসিন স্লিপ দিয়ে বলে যে আপনার মেডিসিনগুলো নিয়ে আসেন, ওনার ট্রিটমেন্ট করবো আমরা। তখন আনুমানিক রাত্রের 9:30 থেকে 10টা বাজবে। তো ডাক্তার রিপ্লাই দিল কি যে আমরা 2 দিন যাবৎ খুবই ট্রাইট, যেমন রাত্রের 1টা-1:30 বাজে মানে আমরা বাসায় যাই, আমরা ট্রিটমেন্ট নিচ্ছি অনেকেরই, কিন্তু আজকে আপনার ট্রিটমেন্টটা নেওয়া হবে না, আমরা চলে যাব। তো আমি এটা শুনে আর একটু ভেঙে যাই, মানে ওদের এরকমভাবে রিকোয়েস্ট করছিলাম যে আপনাদের পায়ে দূরে অন্তত আমাকে একটা অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে যান, আমার এই যন্ত্রণা ভালো লাগছে না, কিছু একটা করেন আমার জন্য, কিন্তু ওরা শুনে ওরা চলে গেছে। তো
তো আমাকে কিসেন্ডে যে মেডিকেলটা, আমি ওদের বলছিলাম যে আমার হাতটা কি বাঁচানো যাবে, তো ওরা বলছিল যে 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নিলে হয়তো বাঁচানো যাবে, এরকম কিছু বলছিল। কিন্তু ওরা পরের দিন সকাল 10টা বাজে আসছে, মানে সরকারি মেডিকেল ডাক্তার আসার নিয়ম কিন্তু 8টা থেকে 8:30 বা 9টার দিকে, কিন্তু ওরা তখন আসে নাই, ওরা 10টার দিকে আসছে। আইসা ঘুরতেছে সবাই সবার মতো, হচ্ছে আপনার যেমন রাউন্ড ডাক্তার বলে আর কি, ওই রাউন্ডারও ঘুরতেছে। তখন আমার দিকে তাকাচ্ছে না কেউ। তখন আমি চেঁচানি দিয়ে বললাম যে ডাক্তার কী করতেছেন আপনারা, আমার তো ভালো লাগতেছে না এইসব, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমার পেন ভালো লাগছে না। তখন আমার কাছে ওরা আসছে চেঁচানি শুনে, এসে দেখে বলতেছে ওর তো অবস্থা খুবই ভয়াবহ, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে আসো। তো এখানে আমি একটা পয়েন্ট বলি, যেরকম এই ভয়াবহ অবস্থা কিন্তু আমার রাত্রেও ছিল। আমি যেদিন 5 তারিখে গুলি খাই ওই দিন আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল, কিন্তু আপনারা দেখেন নাই, আজকে কেন এসে দেখে মানে বলতেছেন ভয়াবহ। তারপরে আমি বললাম যে এখন কিছু বলার দরকার নেই, যত আমাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাবে সে নিয়ে যাক, আমি পরবর্তী বলবো ওদের। তারপর অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে হচ্ছে আপনার ঘাড় দিয়ে ইঞ্জেকশন দিয়ে আর কি অজ্ঞান করার পর হচ্ছে আমাকে অপারেশন করবে আর কি। তখন 10টার উপর বাজে, অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়ার পর অজ্ঞান করার পর ওরা মেবি অপারেশনটা করে আর কি। করার পর আমার আব্বুকে ডেকে বলতেছে যে ওর তো রক্তনালী ছিঁড়ে গেছে, রগগুলো ড্যামেজ হয়ে গেছে, ওর তো হাতটা রাখা যাবে না। এটা শোনার পর আমার আব্বু ভেঙে যায়, ভেঙে পড়ে আরও কান্নাকাটি শুরু করে বলে যে কি বলেন এগুলো, আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলি, আমার ছেলেকে পরবর্তী সময় কে দেখবে। যদি হায়াতমতের কথা বলি, এখানে কিন্তু আমার আব্বা আমার 50-এর উপর বয়স হয়ে গেছে, হয়তো বা সর্বোচ্চ 10 বছর বাঁচতে পারবে বা 15 বছর। তোরা বলতেছে যে আমাদের বয়স প্রায় শেষের দিকে, ওর লাইফটা এখনো পড়েই আছে, ওর মা 19 বছর চলতেছে, বিষয় এখনো হয় নাই, ওর লাইফটা কে দেখবে। হয়তো আমরা বাপ মা আমরা যে কয়দিন বাঁচবো আমরা দেখবো, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে, ও তো বিয়ে শাদী করবে, পরবর্তী জীবন ওকে কে দেখবে, ওর এক হাত দিয়ে কীভাবে চলবে, এটা অসম্ভব। ডাক্তার আপনারা প্লিজ ট্রাই করেন, আমার কাছে যা টাকা আছে আমি দিয়ে দেবো আপনাদের, প্রয়োজন আমার গ্রামে যতটুকু জমিন আছে আমি ততটুকু বিক্রি করে আপনাদের দিয়ে দেবো, তো আমার ছেলে হাতটা বাঁচিয়ে দেন, ওর হাতটা থাকা জরুরি, ওর লাইফটা এখনো পড়ে আছে। তো ওরা বলতেছে দেখেন এটা আমাদের দ্বারা সম্ভব না। তারপর আমার আব্বু বলতেছে প্লিজ ট্রাই করেন। তারপর ওরা বলতেছে তাহলে ঠিক আছে আমাদের একটু সময় দেন, আমরা দেখি কী করা যায়। তো এভাবে সারাদিন চলে যায়। তখন আমার সারাদিন যাওয়ার পর আপনার হচ্ছে দুপুরের পর আর কি আমার জ্ঞান আসে। আসার পর দেখি যে আমি বেডে, ওরা আমাকে বেডে নিয়ে আসছে ব্যান্ডেজটা করে, মানে আমার হাতটা ছেঁড়া ফাড়া আর কি, রগগুলো ওরা দেখছে যে রাখা যাবে না, ওই অবস্থায় ব্যান্ডেজটা করে আমাকে একটা বেডে দেওয়া যায়। তো আমি তাকিয়ে দেখি যে আমার ব্লাড চলতেছে। তারপর ব্লাড চলছে, তখন ওই রাত্রেবেলায় 2টা ব্লাড নিয়ে আসে, এর ভিতরে একটা চলে গেছে, আরেকটা চলে যাওয়ার আগে তো আমার হঠাৎ করে খিঁচনি উঠে যায়, জ্বর আসে পড়ে, তখন আমার ঘুমটা ভেঙে যায়, মানে অজ্ঞান অবস্থা থেকে আমি ফিরে আসি। আসার পরে দেখি যে ব্লাড চলতেছে, ব্লাডটা যাচ্ছে না, আমার শরীর কাঁপছে। তখন একটা নার্স এসে বলতেছে এই ব্লাডটা অফ করে দিন, এটা যাবে না, এই ব্লাডটা ভালো না আর কি, আপনারা একটা কাজ করেন, আপনার কল দিয়ে দেখেন কারোর কাছ থেকে ব্লাড আনতে পারেন কি না। তারপর এক পর্যায়ে আমার ছোটো বোন জামাই যে দুলাভাই, ওকে ফোন দেয় আমার আব্বু, ফোন দিয়ে বলে যে হাসিব একটা কাজ করো, আদিগুলোর তো ব্লাড লাগবে, ওর তো ব্লাড শূন্যতা দেখা দিচ্ছে, একটা ব্লাড গেছে আরেকটা যাচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি ব্লাড লাগবে। তারপর আমার আব্বু অনেক রিকোয়েস্ট করার পর আমার দুলাভাই ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, তাও অনেকটা সময় পর আর কি ফ্রেন্ডকে নিয়ে আসার পর ও একটা ব্লাড দেয়, হচ্ছে একটা ব্লাড দেওয়ার পর ওই ব্লাডটা ওরা নিয়ে গরম অবস্থা আমাকে দিয়ে দেয় আর কি। তারপর ডাক্তাররা তখনও বলে নাই যে আমরা ওর ট্রিটমেন্ট নিব বা কিছু, এভাবে চলে যায় সারাদিন। তখন সন্ধ্যা যখন 7টা বাজে, 7:30 বাজে আর কি, তখন আমার আব্বুকে বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না, আপনারা ওকে নিয়ে চলে যান, নিটুর পঙ্গুতে চলে যান। তখন আমার আব্বু এক পর্যায়ে রাগান্বিত অবস্থায় বলে যে কী বলেন আপনার, এটা সারাদিন এভাবে বেডে শুয়ে রাখলেন, এখন বলতেছেন এই কথা, তাহলে আপনারা আগেই বলতেন আমরা নিয়ে চলে যেতাম, সারাদিন এভাবে ফেলে রেখে এখন বলতেছেন নিয়ে যেতে, এমনিতেই বলতেছেন হাত বাঁচানো যাবে না, তারপর আবার বলতেছেন যে এখন নিয়ে চলে যেতে, আপনারা ট্রাই করেন দেখেন কিছু করতে পারেন কিনা। তখন ওরা বলতেছে আমাদের দ্বারা সম্ভব হবে না, যদি নিটুর পঙ্গুতে চলে যান হয়তো প্লাস্টিক সার্জারির মাধ্যমে ওর হাতটা বাঁচানো যেতে পারে আর কি। তখন আমার আব্বু একটু ভেঙে পড়ে, প্লাস কান্নাইটি করে বলে যে প্লিজ ডাক্তার দেখেন কিছু করা যায় কিনা বা কিছু। তখন ওরা বলতেছে যে না আমাদের দ্বারা সম্ভব হবেই না, আপনি নিটুর চলে যান, মেডিসিন থাকা মানে মেডিসিন যে এটা অ্যাট্রাকশনটা আর কি, ওটা থাকা অবস্থায় আপনারা চলে যান মেডিকেল, দেখেন ওরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে হয়তো হাতটা বাঁচাতে পারবে। তারপর এক পর্যায়ে আমরা নিটুর পঙ্গুতে চলে আসি, আসার পর ডাক্তার আমাকে ভর্তি করবে না, ওরা বলতেছে যে আজকে নিয়ে চলে যান কালকে নিয়ে আসেন। ডাক্তার আমাকে দেখে এই কথা বলতেছে। তো আমার আব্বু বলতেছে কী বলেন আপনারা এইসব, এই রুগী নিয়ে আমি কোথায় যাব, ওর তো অবস্থা খুবই ভয়াবহ, হয়তো যদি আপনারা দেখেন তাহলে হাতটা বাঁচানো যেতে পারে। ডাক্তাররা বললো যে আমার ওনাকে হাতটা রাখা যাবে না, তো ওরা বললো যে আপনাদের কাছে আসলে হয়তো হাতটা রাখা যেতে পারে আর কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে, তো এই ভরসা আপনাদের কাছে আসা, আপনারা এইভাবে ফিরিয়ে দিয়েন না। তো ওরা মানে আমার আব্বুর কথাটা কানেই নেয় না নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমি একটা টুলিতে পড়ে থাকার পর আমার আব্বু একটু অনেকক্ষণ পর একটা চিন্তা করে যে দেখি কী করা যায়। তারপর ওখানে আপনার আনসার ছিল 5টা আনসার দায়িত্বে, সবাইকে আব্বু ডেকে একসাথে করে
সরকারি মেডিকেল কিন্তু, যেখানে সম্পূর্ণ ট্রিটমেন্ট আমাদের ফ্রিতে হওয়ার কথা। সেখানে আনসার দেয়, আব্বু বলার পর আনসারে বলে যে আমাদের তাহলে 2000 টাকা দিতে হবে। আনসারে বলে যে ওরা তো বলতেছে রাখবে না, আপনি একটু প্লিজ রিকোয়েস্ট করেন। তো আনসারে বলতেছে যে ডাক্তাররা যেখানে না করে দিচ্ছে আমরা বলে কি রাখবে। তো আমার আব্বু বলতেছে যে আপনারা এখানে এতদিন ধরে জব করেন, আপনাদের একটু রিকোয়েস্ট হলে ডাক্তার মানবে, দেখেন একটু ট্রাই করেন। তো ওরা বলতেছে তাহলে একটা কাজ করেন, আমরা হয়তো বা রিকোয়েস্ট করবো বা মানাবো, তবে আমাদের 2000 টাকা দিতে হবে। পাঁচজন আনসারে বলে আর কি। তো আমার আব্বু বলতেছে ঠিক আছে দিব। তো আমার ছেলেকে ভর্তি করেন ইমার্জেন্সি। তো আনসাররা আনুমানিক ডাক্তার একটা রুমে যায়, যাওয়ার পর আনুমানিক 4-5 মিনিটের পর আর কি ফিরে আসে। এসে আমার আব্বুকে বলতেছে যে ডাক্তারকে ম্যানেজ করছি, আপনাকে বেডও দিবে, তবে একটু ওয়েট করতে হবে, আমাদের টাকা 2000 দেন। তো আমার আব্বু ওদের ম্যানেজ মানে বুঝিয়ে টুঝিয়ে আর কি 1000 টাকা দেয়, কিন্তু ওরা খুশি না, ওরা নিবে না। অনেক জোর জবরদস্তি করে বলতেছে যে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, দেখেন যে টাকাগুলো আছে এগুলো হয়তো বাবার অফিসে খরচ করা লাগতে পারে, আপনি একটু প্লিজ 1000 টাকা নিয়ে একটু শান্তি থাকেন বা একটু হন। কিন্তু ওরা খুশি না আর কি 1000 টাকা পেয়ে। তারপর এভাবে মানে খুশি না হয়েও চলে যাওয়ার পর অনেকক্ষণ পর ওদের ম্যানেজ করার পর 3টা ডাক্তার একসাথে আসছে। কিন্তু আগে একটা ডাক্তার এসে দেখে বলতেছে ভর্তি করা যাবে না, কালকে নিয়ে আসেন। কিন্তু যখন ওরা বলছে যে তখন 3টা ডাক্তার আসছে, ওরা তো আর ফ্রিতে বলে নাই, টাকা দিয়ে বলে দিয়েছে আর কি। তো 3টা ডাক্তার এসে আমার হাতে মানে আমাকে দেখে বলতেছে, মানে হাতের অবস্থা দেখে বলতেছে ওর তো হাত তো কালো হয়ে গেছে, আচ্ছা দেখি আমরা কী করা যায়। তো এভাবে 4-5 মিনিট পর আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে, খুঁচা দিয়ে বলে যে আপনি কি কোনো ব্যথা ফিল করছেন। তখন আমি বললাম যে না, আমার কাছে এরকম কোনো কিছু অনুভব হচ্ছে না যে আমি কোনো ব্যথা পাচ্ছি। তোরা আমার হাতে কিন্তু ব্যান্ডেজও খুলে নেয়, আজকাল ছুরিতে আঘাত করে বলতেছে যে তাহলে ওর হাতটা রাখা যাবে না। তো আমার আব্বু আরও ভেঙে পড়ে বলতেছে না প্লিজ ডাক্তার কিছু একটা ট্রাই করেন, আমার ছেলে হাতটা বাঁচিয়ে দেন, লাগলে আমার গ্রামে যতটুকু জমি আছে আপনাদের বিক্রি করে দিয়ে দিব, কিছু একটা করেন অন্তত আমার ছেলে হাতটা বাঁচান, ওর লাইফটা এখনো পড়ে আছে। তো ডাক্তাররা এরকম অনেক কিছু রিকোয়েস্ট শোনার পর অ্যান্সার দিল যে মৃত্যু ব্যক্তিকে কখনো বাঁচানো যায় না। তো এরকম একটা অ্যান্সার শোনার পর এখানে আর কারি বুঝতে বাকি রয়ে নেই যে হাতটা হয়তো বা রাখা সম্ভবই হবে না। তো আমি একটা সময় আম্মুকে বলি যে আম্মু আমার তো পুরো লাইফটা পড়ে আসছে, আমাকে কে দেখবে, আমার যদি হাতটা না থাকে আমি বাঁচবো না, আমি মরে যাবো, হয়তো বা নিজের ইচ্ছায় নয়তো বা কোনো এক মাধ্যমে। তখন আমার আম্মু কান্নাকাটি করে বলতেছে দেখ কী আর করার আছে, যত রাখা যাবেই না এখানে। তবে আমাদের কাছে আমাদের ছেলে বেঁচে থাকাটা অনেক কিছু, একটা হাত না থাকাটা তেমন কোনো ফ্যাক্ট না। আমরা শুনবো যে আমার ছেলে এসে ডাকতেছে আম্মু আব্বু, এটা শুনে ভালো লাগবে, আমরা আমাদের চোখের সামনে দেখবো যে আমাদের ছেলে আছে, এটা দেখে ভালো লাগবে। কিন্তু আমরা যদি তোকে মানে ওরা এরকমভাবে বলছে যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা 2 মাস বা 3 মাস পর সারা শরীরটা ইনফেকশন হয়ে যাবে, ও মারা যাবে, এরকম একটা অ্যান্সার দিছে আর কি। তো আমার আম্মু বলতেছে তুই যদি মারা যাস তো আমরা এটা সহ্য করতে পারবো না, যে মা বাপ বেঁচে থাকা অবস্থায় ছেলে মারা গেছে, এটাও সহ্য কর, একটা হাত না থাকলে কী হবে বুঝা আমাদের। তো আমি বললাম যে না প্লিজ তুমি একটু ট্রাই করে তাও দেখো না। তারপর ওরা বললো যে দেখ তোর সামনে তো অ্যান্সারটা দিল, এখানে কি হাতটা রাখা যাবে আর বল। তারপর এক পর্যায়ে আমার আব্বা আম্মু মেনে নেয়, মেনে নিয়ে আমাকে মানিয়ে নেওয়ার ট্রাই করে। তারপর এক পর্যায়ে অনেকক্ষণ পর আর কি মানিয়ে নেয়। আমি কান্নাকাটি করতেছিলাম যে কীভাবে চলবো আমার পরবর্তী জীবনটা, এখনই আমার চাকরি করে চলতে হয়, পরবর্তী লাইফটাই তো পড়ে আছে, এটা কে দেখবে আমার লাইফটা, আমি বা হাতের মাধ্যমে কি আমার লাইফটা চালিয়ে নিয়ে যেতে পারবো, বা আমার যে পরবর্তী একটা ফ্যামিলি মানে হতেও পারে আর কি বা হবে, তাদেরকে নিয়ে যেতে পারবো চালিয়ে, এগুলো নিয়ে মানে ভেঙে পড়তেছি। তারপর এক পর্যায়ে ভাবলাম যে না, যত আমি ছোটো থেকে স্ট্রংয়ের মাধ্যমে লড়াই করে গেছি, তাহলে এখন স্ট্রং থাকার ট্রাই করি, আমি আমার নিজের সাথে লড়াই করে যাব, দেখবো জীবনে কী আছে, আমি আমার লাস্ট অব্দি দেখে ছাড়বো। অনেক সিচুয়েশন চাপ দিচ্ছে যে পরবর্তী লাইফটা কী হবে না হবে, আবার অনেক দিক দিয়ে নিজেকে স্ট্রং করছে, মানে একদিক দিয়ে দুর্বলতা কাজ করছে, একদিক দিয়ে স্ট্রং কাজ করছে। তো এক পর্যায়ে আমার আম্মুকে আমি বলি ঠিক আছে তোমরা বলো যে হাতটা মানে কাটতে। তারপর আমার আব্বু যায় যে বলে যে ঠিক আছে আপনাদের যা ভালো লাগে আপনারা তাই করেন। তো এভাবেই চলে যায় ওই দিনটা, 6 তারিখটা। এখন উপর দিয়ে শুকাইছে আর একটু দেখতে পারি আমরা, উপর দিয়ে শুকাইছে, ভিতরে কাঁচা আছে। ও মানে এই জায়গাটা থেকে পুরোটা ফেলে দিয়েছে কোণের উপর আর কি। সো তোমাকে তো অপারেশন করলো, করার পরে ওই যে 6 তারিখ এভাবে চলে যায়, অপারেশন করে না। আচ্ছা হ্যাঁ, তারপর 7 তারিখ রাত 12টার দিকে আর কি ওরা বলতেছে যে তাহলে অপারেশন থিয়েটার রুমে নিয়ে আসে। তোমার সেলাইগুলো খোলা হয়েছে? হ্যাঁ, সেলাইগুলো খোলা হয়েছে না, সেলাইয়ের দাগগুলো এখনো আছে। হাতটা যখন কেটেছে তখন তোমার সেন্স ছিল না খুব স্বাভাবিকভাবেই? মানে সেন্স ছিল আর কি, যেরকম আমি আপনাকে পয়েন্টটা যাই ধীরে ধীরে। তো আমাকে ওরা ডেকে বলে যে ওকে নিয়ে আসো অপারেশন থিয়েটার রুমে আর কি, যে বলে আতিকুলকে ওকে নিয়ে আসো। তো আমার আব্বু বা ফ্রেন্ডকে ভিতরে ঢুকতে দেয়নি, না দিয়ে ওদের বাইরে রেখে আমাকে ভিতরে নিয়ে গেছে। তো ভিতরে যাই, আমি তো আশেপাশে তাকিয়ে দেখতেছিলাম যে সিচুয়েশনটা কীরকম। তাকিয়ে দেখি যে অনেক আপনার হচ্ছে কম্পিউটার যন্ত্রপাতি এই সেই মানে যাবতীয় জিনিসপত্র আর কি, যেগুলো তারা অপারেশন করে। তো দেখলাম যে আমার পাশেই আরেকজন ছিল, ওর পায়ে রিং লাগানো আর কি, ওর পাটা কাটতে হবে।
তো ওরা আমাকে এই মানে অপারেশন করবে 12টার পর আর কি, এটা বলার কারণে যে আমাকে বলতেছে যে ওকে মানে খাবার দেওয়া যাবে না, ওর অপারেশন হবে যেহেতু খাবার দেওয়া যাবে না। কিন্তু আমি তো খাচ্ছি না, আমি তো এই 5 তারিখ থেকে কোনো খাবার খাচ্ছি না। আমার মানে খাবার যে ক্ষুধাটা আর কি ওটা চলছে স্যালাইন দিয়ে, আমি কোনো খাবার খাচ্ছিও না। তারপর আমার অনেকটা ক্ষুধা লাগার কারণে আমি ডাক্তারকে বলি যে ডাক্তার আমার অপারেশনটা আগে করেন, ওনাটা একটু পরে করেন, আমার খুবই খিদা লাগছে, আমি খুবই ক্ষুধার্ত। তো এটা ডাক্তার শোনার পর আমাকে জিজ্ঞেস করতে হবে তোমার কী করা হবে তুমি কি জানো? তাই আমি ওকে বললাম যে হ্যাঁ আমি জানি, আমার হাতটাকে কাটতে হবে। তো এটা শোনার পর একটু অবাক হয়ে যায় যে একটা ছোট ছেলে, ওর একটা হাত কাটতে হবে, ওর কোনো টেনশনই নেই মাথায়। ও আমাকে বলতেছে আরও আগে অপারেশন করতে। একটু তাকিয়ে থাকি কিছুক্ষণ সময়, তাকিয়ে থেকে তারপর আবার ওর মনোযোগটা ছিল ফোনে আর কি। আমি একটু দেখলাম যে ও ফেসবুক ইউজ করতেছে, ও ফেসবুক চালাইতেছে, চালার পর আরেকজনকে ডেকে বলতেছে যে তাহলে ওর কাজটা আগে করে দিই, ওটা আমরা পরে করি। তারপর ওরা সেম কাজটাই করে, ওই হৃদরোগে যেটা করছে ঘাড় দিয়ে আবার ইঞ্জেকশন দেয়। ওরা আমাকে বলতেছে যে তোমাকে ইঞ্জেকশন দিলে তোমার হাতটা একটু নাড়া দিবে, কারেন্ট শর্ট করবে। আমি বললাম হ্যাঁ আমি জানি। তারপর বলতে তুমি তাহলে জানো না? আমি হ্যাঁ জানি, এটা আমাকে হৃদরোগে করছে সেম কাজটা। তারপর বলতে তাহলে তো তুমি জানো, তোমাকে আর কিছু ভাঙিয়ে বলতে হবে না, ঠিক আছে তুমি ঘাটটা আর কি একটু সাইড করো। পর আমাকে ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পর মানে আর কি হচ্ছে আপনার অক্সিজেনের যে মাস্কটা পরে দেওয়ার পর কয়েক মিনিট পর দেখে আমার একটু সেন্সটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কি। তারপর এক পর্যায়ে আমি একটু সেন্সটা হারিয়ে ফেলি। কিন্তু ওরা যখন আমার হাতটা কাটে, আমি অজ্ঞান থাকা অবস্থা হলেও কিন্তু আমি অনুভব করতে পারতেছি ওরা খুবই একটা ধারালো, খুবই চিকন মানে সুতার মতো একটা কিছু একটা ধারালো দিয়ে ওটার উপর আমার হাতটা রাখছে, ওটা ঘুরছে, আমার হাতটা কাটছে। দুই পাশে কিছু একটা আছে মেশিনের মতো, যার মাধ্যমে ঘুরছে ফিতাটা, আমার হাতটা কাটতেছে আর কি, এটা আমি ফিল করি। তখন আমার মানে অজ্ঞান থাকলে আমার সেন্স এতটুকু আছে যে আমার হাতটা কাটাচ্ছে। তখন আমি পেইন ফিল করেন নাই? হ্যাঁ পেইন ফিল করেন নাই? কোনো ব্যথা? না না না, ব্যথা হালকা হালকা ফিল করতেছে, হালকা বলতে তো মোটামুটি আর কি। তারপর আমি এই যে পয়েন্টটা বলি, যেমন আমি ডাক্তারকে বলি যে ডাক্তার আমি তো ব্যথা পাচ্ছি, একটু ধীরে করেন। কিন্তু ওরা আমাকে আমার কথার কোনো অ্যান্সার দেয় না, যে ওরা ওদের মতো কাজ চালাইতেছে আর কি, হাতটাও কাটা পড়তেছে। তো এক পর্যায়ে মানে কাটা অবস্থায় আর কি, যখন দেখলাম যে হাত রানিং কাটতেছে আর আমার সেন্সটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এক পর্যায়ে আমি ফুললিভাবে অজ্ঞান হয়ে যাই, তখন আর কিছু বলতে পারি না। তারপর এক পর্যায়ে এভাবে চলে যাওয়ার পর আমার একটু মানে চোখটা খুলি, তাকিয়ে একটু আশেপাশে দেখি আর কি, দেখি যে আমার এক পাশে ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আর এক পাশে আম্মু, আমি একটা টুলিতে শুয়ে আছি। শুয়ে থাকার পর তখন হচ্ছে আমার আনুমানিক বলতে পারবো না, তখন আমি ফ্রেন্ডকে আর কি জিজ্ঞেস করি, ও বলতেছে যে ডাক্তার বলছে যে তোর জ্ঞান ফিরে তোকে একটা ডোজ দিতে হবে। তাই আমি ওকে বললাম কয়টা বাজে, খুবই স্লো মাধ্যমে আর কি। তো বলতেছে যে এই তো 3টার উপর আর কি। তখন 12টা বাজে আমাকে নিয়ে যায় অপারেশন থিয়েটার রুমে, 3টা বাজে আর কি তখন আমার জ্ঞান ফিরে, 3 ঘন্টার মতো জ্ঞান ছিল না। তারপর হচ্ছে ডোজটা দেওয়ার পর আমি আমার আম্মুকে বলি যে আমার একটু পানি দাও, একটু পানি পিপাসা পেয়েছে আমার। তারপর আমার আম্মু আমাকে একটু পানি দেয়। তো তারপর আমি একটু ডাইন দিকে মুভ করি, হালকা একটু মুভ করে দেখি যে আমার ডান হাতটা নেই। ওই সময়টাতে একটু নিজেকে একটু ভেঙে ফেলি, আরও আমার হাতটা কাটাই লাগলো শেষ পর্যায়ে, একটু কান্না চলে আসে আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সকাল 7টা আর কি, দেখি যে অনেক মানুষই আছে আমাদের দেখার জন্য, অনেক মানুষ আসতেছে, দেখতেছে, সেলফি নিতেছে, ছবি তুলতেছে, মানে আমি তো শো অবস্থায় ছবি তুলতেছে, বা কেউ যে যেভাবে পারতেছে অনুদান দিয়ে যাচ্ছে টাকা আমাদের খরচানোর জন্য আর কি। তো তখন ভাবতেছে আবার যে আমাদের তো দেশের মানুষ ভাবতেছে, দেখতে আসতেছে, কত সুন্দর, অনেক মানুষ আসছে, একজনের পর একজন, মানে ভিড় লেগে যাচ্ছে আর কি। তখন দেখা যাচ্ছে যে মানে আহতদের চেয়ে সুস্থ মানুষ বেশি আমাদের দেখতে আসতেছে আরও। তখন আমার নিজেকে স্ট্রং করতেছি, আবার সে আগের স্ট্রংটা ফিরিয়ে আনতেছি, যেটা আমি আন্দোলনে থাকার সময় এনেছিলাম, যে আমি আন্দোলনে নামবো, আমি যুদ্ধ করবো, হয়তো মরবো না তো লড়াই করবো, দেখবো জীবনে কী আছে। সেই স্ট্রংটা রিপিট ফিরিয়ে আনতেছিলাম, এরকমটা ভেবে যে দেশের মানুষ আমাদের পাশে আছে। যেমন হচ্ছে আমার বাহারটা বর্তমানে যে আমি বলি যে আমি এখন মনে করি যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা। যত আমি একটা সময় জব করতাম, আমার ফ্যামিলিকে দেখতাম, হয়তো পরবর্তী সময়টাও দেখতেই হবে, যত আমার কোনো ভাই বোন আমার ফ্যামিলিকে তেমন একটা দেখে না আর কি, আমারই দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডানারটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। এখন এই ফিলটা করি আমি, আমার যে হাত নেই আমি এরকমটা ফিল করি না, আমি ফিল করি যে আমার ডানারটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। আমি আমার জীবনে অসংখ্য মানুষের ইন্টারভিউ করেছি, হ্যাঁ, বাট আমি আজকে খুব গর্বিত, মানে এই কারণে গর্বিত যে মানে আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম। আমি টোটালি স্পিচলেস, আমি কথা বলতে পারতেছি না। আমি তোমাকে নিয়ে আসলে কী বলবো, আমি মূল্যায়নও করতে পারছি না। আমি মানে মানে নিজের বাইরে চলে গেছি। হ্যাঁ, আমাকে ইমোশনালি ডাউন করা খুব কঠিন,
কারণ আমি এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশে, আমি জানি না উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের আর কেউ এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে কিনা, বাট আমি আজকে টেলিভিশনের সামনে নিজেকে ধরে রাখতে পারতেছি না। সো আমি আসলে কোনো মন্তব্যই করতে চাই না, আমি একটা প্রশ্ন করে তোমাকে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে তোমার এখন চলে কিভাবে, কি করো তুমি এখন? হচ্ছে যে মূলত পয়েন্টটা আর কি, যারা অনুদান দিয়ে যায় আর কি বললাম, তো ওখানে আমাদের একটা ফাউন্ডেশন ছিল, ওরা মানে যারা আর কি অনুদান নিয়ে আসে তারা বলতেছে আমাদের কাছে দিয়ে দেন, আমরা ওকে দিয়ে দেবো, ওদেরকে দিয়ে দেবো আর কি। তো ওই টাকাটা ওরা আমাদের দিচ্ছে না আর কি, ওরা মানে আমাদের নাম করে ওরা টাকাটা লুটে নিচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপর যখন আরেকটা ফাউন্ডেশন যখন ওদের ধরে ফেলে লাঠিফেটা করে, যে বলতেছে এটা তো ছাত্রদের টাকা, তোরা নিলি কেন, টাকা দেবা কিছু, ওদের কাছ থেকে মানে চুরের উপর বাট পড়ে আর কি। ওরা আবার টাকাটা নিয়ে নেয়, নিয়ে ওরাও আমাদের দেয় না, মানে কি একটা সিচুয়েশন আর কি। তখনও আবার যারা ওদের আমাদের অনুদান দিতে আছে তখন ওরা বলতেছে যে আমাদের কাছে দিয়ে যান, তখন ওরা বলতেছে যে না, আমরা ভিতরে যাব, রুগী দেখবো, দেখে ওদের সিচুয়েশন দেখে তারপর ওদের অনুদান দিব। তো এরকম করে যে যেরকম পারছে, মানে 2000 5000 এরকম করে টাকা অনেকে দিচ্ছে আর কি। ঠিক তখন কিন্তু আমাদের ট্রিটমেন্টগুলো ফ্রিতে করা হচ্ছে। মানে প্রথম অবস্থায় আমার খুবই টাকা লাগছিল, 25,000 টাকার মতো গেছিলো রিজুকে। ওটা হচ্ছে আপনার আনসরকারি মাধ্যমে আর কি, বেসরকারি মাধ্যমে ট্রিটমেন্টটা নেওয়া হচ্ছিল। তখন যখন আমরা সব সরকারি মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া হয় তখন কোনো টাকা লাগে না, বরং আমরা যে অনুদানটা পাচ্ছিলাম ওইটার মাধ্যমে খরচা চলে যাচ্ছিল আমার। তো ওখান থেকে কিছু টাকাও আবার জড়া হয়, যেটার মাধ্যমে বর্তমান সময় আমি চলতে পারতেছি আর কি। তো সেটা দিয়ে তোমার চলছে? হ্যাঁ, বর্তমান সময়টা ওই টাকা দিয়ে চলছে আর। তুমি কি করবা ভবিষ্যৎ নিয়ে, কি চিন্তা করো? ভবিষ্যৎ নিয়ে বর্তমান হচ্ছে ফার্স্টে চিন্তা হচ্ছে আগে সুস্থতা হওয়া। আমার ইচ্ছা ছিল বাইরে যাওয়ার কিন্তু কাগজপত্র আমার চলতেছে, রেডি হচ্ছিল আর কি। কিন্তু এখন তো আমার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমি সাধারণ মানুষের মতো না, আমার মানে আপনার সব দিক দিয়ে আমি ভিন্ন আর কি। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আগে সুস্থ হওয়া, তারপর দেখা যাক যে মানে আমরা কিন্তু এখানে নিজের স্বার্থের জন্য লড়াই করি নি, বাট আমার নিজের বাপ মার জন্য লড়াই করি নি। রাজপথে ছিলাম এখানে কিন্তু নিজের স্বার্থের জন্য না। তো সেক্ষেত্রে যত এখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তো চাইলে দেশের সরকার আমাদের জন্য কিছু করে দিতে পারে। যেহেতু আমার এখন ডাইনাত নেই, মানে আমার লাইফটা এখন অর্ধেকটা ড্যামেজ। এখন এখানে সরকারের কাছে আমাদের ছোটোখাটো একটা আবদার বনর থাকতেই পারে, যেমন হচ্ছে আমাদের যোগ্যতা সম্পন্ন অনুযায়ী সরকার আমাদের যদি একটা চাকরি বাকরি দিয়ে দেয় বা কিছু একটা করে দেয়, যে আমাদের পরবর্তী লাইফটা নিয়ে টেনশন না করতে হয়, তাহলে স্ট্রং আর বেশি থাকবো। তখন এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে স্ট্রং আছি, যেরকম এরকমটা ভেবে যে আমার বাহারটা হচ্ছে আমার বাবা মা, আর ডানারটা হচ্ছে আপনারা সবাই, এই পুরো বাংলাদেশ। তুমি নিশ্চয়ই স্ট্রং থাকবা এবং তোমাকে স্ট্রং রাখাটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। মোটামুটি মনোবলটা শক্ত আছে আমার। তোমার এই শক্ত মনোবলের উপরেই বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। আতিক, আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে তোমার কিছুটা সময় আজকে তুমি আমাদেরকে দিয়েছো। তোমার এই স্পিডটা বাংলাদেশের মানুষের মধ্যে থাকুক। দেশপ্রেম বলে আমরা একটা কথা বলি, দেশপ্রেমটা অন্তর অনুভব করতে হয়, দেশপ্রেমটা কখনো কখনো দেখাতে হয় সিচুয়েশনালি। তো সেই জিনিসটা তুমি দেখিয়েছো, তোমার মতো শত শত ছেলেমেয়েরা দেখিয়েছে, লক্ষ লক্ষ মানুষরা দেখিয়েছে। যেই ফ্যাসিবাদের মুক্ত হলো 2024, এই ফ্যাসিবাদ যেন কখনো বাংলাদেশে আর ফিরে না আসে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার নিয়ে যেন বাঁচতে পারে দেশে স্বাধীনভাবে, সেই প্রত্যাশা রেখে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। তোমার কাছে চিরঋণী বাংলাদেশ। অনেক ভালো থাকো তুমি। দর্শক, এই ছিল আমাদের আতিক। শুধু একজন আতিক না, এরকম শত শত আতিক হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন, যাদের এরকম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ 24-এর বাংলাদেশ, তাদেরকেও হয়তো বা কখনো দেখা যাবে আমাদের এই অনুষ্ঠানে। অনেক ভালো থাকুন। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।